ছোট ছোট সোলপোল ওদের মহব্বত করে ডাকে, কি জানো কি বলে ডাকে? না জানি না তো কি বলে ডাকে, অদ্ভুত ব্যাপার। তুমি তো ওই যে যতটা জানি তোমার নাম পিনাকি ভট্টাচার্য, তো হঠাৎ করে মাদ্রাসার এই ছোটো ছোটো সলপল যারা নাকি ওখানে কোরআন শিখতে যায় তাদের প্রতি তোমার হঠাৎ করে এত দরদ উতলে পড়লো। এটা তো অনেকটা ভূতের মুখে রাম নামের মতো, তাই না? তুমি তো হিন্দু মানুষ, তোমার বাংলাদেশে জন্ম, এবং তুমি তো জানো যে এই মাদ্রাসার ফোলাফাইন এবং এই মাদ্রাসার লোকজনই কিন্তু তোমার স্বগোত্রীয় অর্থাৎ হিন্দুদের ওপর প্রায় কিন্তু বিভিন্ন অজুহাতে ঝাঁপিয়ে পড়ে, বাড়িঘর পুড়িয়ে দেয়, মন্দির টন্দির পুড়িয়ে দেয়। তোমার মুখ থেকে তো কখনো তাদের পক্ষে একটা কথা শুনি নাই। তো তোমার মুখ থেকে এই যে মাদ্রাসার ফোলাফানদের নিয়ে এত আদিক্ষেতা, এটা তো অনেকটা ওই যে ভূতের মুখে রাম নাম আছে না, অনেকটা তো সেই রকমই মনে হচ্ছে। আবার তুমি ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা শাহাদাত পাঠ করে তুমি যে মুসলমান হয়ে গেছো, এমনও তো কোনো খবর আমরা পাই নাই। তাহলে হঠাৎ করে এই ছোটো ছোটো বাচ্চা মাদ্রাসাগামী, তো তাদের প্রতি তোমার দরদ উতলে ওঠার কারণটা কি, রহস্যটা কি? পিছনে নিশ্চয়ই কঠিন কোনো রহস্য আছে। তো যাই হোক, কি বলে তাদেরকে একটু ভালো করে পরিষ্কার করে বলো। কোরআনের পাখি। ও হ্যাঁ, হুজুরা তো তাদেরকে কোরআনের পাখি বলে। সঠিক সঠিক। কিন্তু হঠাৎ করে তুমি এই কোরআনের পাখিদের নিয়ে উতলা কেন হয়ে উঠলে? এই কোরআনের পাখিরা কিন্তু ওই যে তুমি ওই যে পিনাকি ভট্টাচার্য বা তোমার স্বগোত্রীয় হিন্দুদের কোনো দুঃখ বেদনা যন্ত্রণা নিয়ে কিন্তু তারা উতলা হয় না। কিন্তু যাই হোক, সেটা কিন্তু আবার অবশ্য তোমার মাহাত্ম্য, তোমার দুঃখ মানে তোমার স্বগোত্রীয়দের দুঃখ কষ্টে যেহেতু তারা উদ্বেলিত হয় না, তুমি অনেকটা ওই যে মানে কুকুরে কামড় দিয়েছে বলে তুমিও কি কুকুরকে কামড় দিবা নাকি? বিষয়টা খুবই ভালো মহত্বের এবং উদারতার একটা বিষয়, যে যদিও তারা তোমাদের স্বগোত্রীয়দের প্রতি কোনো সমবেদনা কখনো দেখায় না, বরং উল্টে নানা অজুহাত খাড়া করে তোমাদের উপরে নানা রকম অত্যাচার নির্যাতন করে, তারপরেও তুমি ওই যে কুকুর হয়ে কুকুরকে আবার কামড় দিতে যাওনি, এটা তোমার মহত্বের লক্ষণ। তুমি ওই কোরআনের পাখিদের বিষয়ে তোমার একটা বিশাল একটা মায়া মহব্বত ফুটে উঠছে, খুবই শুনতে ভালো লাগলো। হ্যাঁ, তো এখন সমস্যাটা কি এই কোরআনের পাখিদের নিয়ে, তোমার বিষয়টা কি একটু খোলাসা করে বলো তো। আর সেই মাদ্রাসার বাচ্চাদের তুমি পাখির মতো গুলি করে মারছো? হা, তাই নাকি? তাই নাকি? কোথায় কোরআনের পাখিদেরকে গুলি দিয়ে মারলো? কোথায়? আমরা তো শুনি নাই। তুমি কি মানে স্বপ্নে দেখছো নাকি? কবে কোথায় কোরআনের পাখিদেরকে গুলি করে মারলো? তুমি আসলে ওই যে 2 বছর আগে যে নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছিলেন, তো ওই উপলক্ষে ওই যে হেফাজতিরা যে তাণ্ডব চালিয়েছিল, বিশেষ করে এই যে ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে তারা প্রতিবাদ স্বরূপ জ্বালাও পোড়াও ভাঙচুর করে সরকারি অফিস আদালত জ্বালিয়ে দিয়েছিল এবং ওই যে রেল স্টেশন জ্বালিয়ে দিয়েছিল, এবং সেখানে তো কয়েকদিন ধরে রীতিমতো তারা ওই যে তালিবানি শাসন কায়েম করেছিল। ওখানে মানুষজন ভয়ে কিন্তু পালিয়ে গেছিল, এবং তখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ওপর গুলি চালায় এবং কত 16 জন না 17 জন মারা যায়। এবং তারা তো কি ছোটো ছোটো বাচ্চা ছিল না। পরবর্তীতে দেখলাম যে কারো বয়সই তো ওই 18 বা 20-র নিচে না। তো 18 বা 20 বছরের যে ছেলেটা, তাকে তো আর শিশু বলা যায় না, কোরআনের পাখি বলা যেতে পারে, কারণ হয়তো তারা কোরআন মুখস্থ করেছিল, কিন্তু ছোট ছোট শিশু তো তারা না, তারা তো তরুণ যুবক হয়ে গেছিল, তাই না? তো এখন তুমি কি তাদের কথা বলছো নাকি? এখন যদি তুমি তাদের কথা বলে থাকো, তাহলে সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হচ্ছে যে নরেন্দ্র মোদী ভারতের একজন নির্বাচিত প্রধানমন্ত্রী, রাইট? তো এখন উনি যদি ওই যে হিন্দুত্ববাদী হয়েও থাকেন, প্রচণ্ড রকম যদি সাম্প্রদায়িক হয়ে থাকেন, মুসলিম বিদ্বেষী হয়ে থাকেন, তো সো হোয়াট? কারণ হচ্ছে তারপরেও তো ওই ভারতের জনগণ তাকে নির্বাচিত করেছে প্রধানমন্ত্রী হিসাবে, এবং উনি তো সরকারি সফরে বাংলাদেশে আসতেই পারেন নাকি? এখন বাংলাদেশের মমিন মুসলমানদের যদি সেটা পছন্দ না হয়, তাহলে তার প্রতিবাদ করতে পারে, শান্তিপূর্ণ মিছিল করে সেভাবেই প্রতিবাদ করতে পারে। কিন্তু যদি তারা
কোনো জায়গায় বা কোনো অঞ্চলে একেবারে জ্বালাও পোড়াও ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দিয়ে সরকারি অফিস আদালত জ্বালিয়ে দেয়, রেল স্টেশন জ্বালিয়ে দেয়, এখন তাহলে তোমার কাছে এটা কোনো অন্যায় না। এবং তুমি আসলে বলতে চাচ্ছ যে ওই কোরআনের পাখি যাদেরকে বলছো তারাই তো এই কাজটা করেছিল এবং তারা এই কাজটা করে যেতে থাকতো এবং গোটা বাংলাদেশে জ্বালাও পোড়াও করে একেবারে মানে পুরা ধ্বংস করে ফেলতো, এবং যদি সেটা হতো তাহলেই তুমি খুশি হতো। বিষয়টা কি এরকম নাকি? এইটা তো বেসিক্যালি তোমার ওই কোরআনের পাখিদের প্রতি প্রেম বা ভালোবাসা, এবং একই সঙ্গে বাংলাদেশের প্রতি তোমার যে প্রেম বা ভালোবাসার তো এটা কোনো প্রমাণ হচ্ছে না। আমার তো মনে হয় যে এর পিছনে তোমার মনের মধ্যে কোনো একটা দুর্দান্ত কোনো একটা ষড়যন্ত্র আছে বা কোনো একটা ধান্দা আছে, এবং তোমার কথা যারা শুনবে অন্তত ওই যে মৌলবাদী কিছু লোক ছাড়া বাকি সব মানুষ কিন্তু বুঝে ফেলবে যে তোমার এখানে কোনো একটা বদ মতলব কাজ করছে। কারণ যে লোক দেশে একেবারে সহিংসতার পক্ষে কথা বলে সেই লোক আর যাই হোক যারা সহিংসতা করছে তাদেরকে যে ভালোবাসে না, এবং যে দেশটাতে সহিংসতাটা হচ্ছে সে দেশকেও যে ভালোবাসে না, সেই দেশের মানুষগুলোকেও যে ভালোবাসে না, এটা কিন্তু একেবারে পরিষ্কার। কারণ বাংলাদেশে তো একটা সরকার আছে নাকি, সেটা সঠিকভাবে নির্বাচিত হোক আর জোর করেই ক্ষমতায় থাকুক। তো যেহেতু সরকারে আছে এক দল এবং তাদের তো একটা ন্যূনতম দায়িত্ববোধ আছে, কোথাও যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি নষ্ট হয়ে যায় তাহলে সরকারের দায়িত্ব কি সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা, রাইট? তো ব্রাহ্মণবাড়িয়াতে ওরা যে তাণ্ডব চালিয়েছিল, যে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছিল এবং কয়েকদিন ধরে সেখানে রীতিমতো একেবারে তালেবানি শাসন কায়েম করছিল, তো বাংলাদেশ সরকারের ওই যে পুলিশ বাহিনী তারা কি তখন ওখানে বসে বসে কি হাত কসলাবে নাকি? তারা তো তখন পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনবে, তাই তো? এটা তো তাদের দায়িত্ব ছিল। সেই দায়িত্ববোধ থেকে যখন কাজ করতে গেছিলো তখন ওই মাদ্রাসার পোলাপাইনগুলো থামে নাই, এবং তাদেরকে বলা হয়েছিল, পরবর্তীতে কিছু কিছু ছেলেদেরকে গ্রেপ্তার করে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমরা এটা কেন করলে? তো তারা বলেছিল, নাম্বার ওয়ান যে কথাটা বলেছিল, কারণ ওর মধ্যে অনেকেই তো এতিম যারা নাকি মাদ্রাসায় পড়াশুনো করতো মাগনা, মানে ফ্রি থাকা খাওয়ার বিনিময়ে এগুলো পড়তো। তা হুজুররা তাদেরকে বলছিল তোরা যদি ওই পুলিশের সামনে না যাস তাহলে তোদেরকে মাদ্রাসা থেকে বের করে দেবো। সুতরাং তারা বেসিক্যালি ঠেকায় পড়ে বাধ্য হয়ে এই কাজটা করছিল। এবং দ্বিতীয়ত তারা বলেছিল বাংলাদেশে বর্তমানে জালেম সরকার, এদের উৎখাতের জন্য তোরা যদি প্রতিবাদ করিস বা পুলিশের ওপর আক্রমণ চালাস এবং পুলিশের গুলিতে যদি তোরা মারা যাস তাহলে তোরা সরাসরি মানে শহীদের সরাসরি বেহেস্তে চলে যাবে এবং সেখানে 72 হুরের সাথে মাস্তি করবি। এই ধরনের বিষয় তাদেরকে বলে দেওয়া হয়েছিল। এবং এখানে একটা হুজুরও কিন্তু সামনে আসেনি, মারা গেছিলো কিন্তু ওই এতিম অসহায় ছেলেপেলেগুলো, তাই না? এখন এটা তো অবশ্যই খুব দুঃখজনক ব্যাপার যে এতিম শিশুগুলো, মানে শিশু তো না, এতিম যে তরুণ বা যুবকগুলো যে সেখানে মারা গেল, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিন্তু কথা হচ্ছে এদেরকে থামানোর উপায়টা কী ছিল? ওরা তো ছিল প্রচণ্ড ফ্যানাটিক, ওদেরকে তো কোনোভাবেই নিবৃত্ত করা যেত না। আমরা যে সিরিয়া ইরাকে আমরা দেখছি, সেখানে প্রায় দেখতাম যে আত্মঘাতী গাড়ি বোমার আক্রমণ হতো। তো ওখানে ওই গাড়ি বোমা নিয়ে যে গাড়ি চালিয়ে আসছে ওকে তো কোনোভাবেই থামানো যেত না। হয় ওই গাড়িটাকে লক্ষ্য করে রকেট মেরে ওটাকে উড়িয়ে দেওয়া, এছাড়া তো কোনো উপায় ছিল না। কারণ ওকে যে যদি বলা হতো এই তুমি যে এই গাড়িটা নিয়ে যাচ্ছ তুমি তো মারা যাবে, এটাতে কী লাভ, না এগুলো বলে এই ধরনের মিষ্টি কথা বলে তো কোনো লাভ হতো না। কারণ ও তো মরার উদ্দেশ্য নিয়ে, এবং তাকে বোঝানো হতো যে তুমি এই যে গাড়ি বোমা নিয়ে যাচ্ছ, তুমি যদি যাদের উপর আক্রমণ করতো তাদেরকে তো হিদুনা ছাড়া কাফের বা মুনাফিক বলে তাদেরকে উত্তেজিত করা হতো, যে বলতো যে তুমি গাড়ি বোমাটা নিয়ে যদি তাদের মধ্যে বিস্ফোরণ ঘটাতে পারো আর কিছু যদি কাফের মুনাফিক হত্যা করতে পারো তাহলে অবশ্যই তুমি একেবারে বেহেস্তে চলে যাবে, সোজা একেবারে শহীদ হয়ে, তাই না? এবং বেহেস্তে গিয়ে 72 হুরের সাথে মজামাস্তি করবে। একেবারে হুবহু এই মন্ত্রটাই ওই যে সেই 2 বছর আগে ওই ব্রাহ্মণবাড়িয়াতে যে মাদ্রাসা ছাত্রদেরকে এইগুলা শেখানো হয়েছিল, এবং সেই কারণেই কিন্তু তারা এভাবে গুলি খেয়ে মারা গেছিলো। এদেরকে তো মিষ্টি কথায় কোনোভাবেই ঠেকানো যেত না, তাই না? তো এখন তুমি এই কাহিনীটাকেই মনে হয় প্রেক্ষাপট হিসেবে ধরে তুমি বলতে চাচ্ছ যে ছোটো ছোটো সেই কোরআনের পাখিদেরকে গুলি দিয়ে মারছে। কথাটা তো ঠিক না। ওরা তো কোনোভাবেই শিশু ছিল না, এবং ওরা যথেষ্ট বোধ শক্তি সম্পন্ন তরুণ এবং যুবক ছিল।
তো এদেরকে তোমার কি তোমার কি সুপারিশ যে আসলে কী করতে হবে? মানে তুমি বলতে চাচ্ছ তাহলে ওই যে নরেন্দ্র মোদী যে বাংলাদেশে আসছিল এটা আসতে পারবে না, ফাত্রামি নাকি? তুমি যে দেশে এখন থাকো সেই ইমানুয়েল ম্যাক্রো, তুমি তো ফ্রান্সে থাকো তাই না? তো ইমানুয়েল ম্যাক্রো সে কী করলো কিছুদিন আগে? সেখানে কী করলো? অনেকগুলো মসজিদ বন্ধ করে দিয়েছে। কেন? কারণ সেখানে ওই যে একটা মরক্কো না তিউনিসিয়ার এক মুসলিম অভিবাসী যে নাকি তখনও বৈধ হয়নি, সে কী করছে? ওই যে স্কুলের একটা শিক্ষককে গলা কেটে হত্যা করছিল না? গলা কেটে হত্যা করেছিল, তার অপরাধী কী ছিল? ওই যে কি কার্টুনে কি আঁকছিল সেইটা ওই যে স্কুলের ছাত্রদেরকে দেখাচ্ছিল। তা ফ্রান্স তো কোনো মুসলিম রাষ্ট্র না, আর ফ্রান্সের লোকজন ইসলামকে অত সম্মানও করে না, তারা মুক্ত চিন্তার লোকজন। এবং তুমিও তো সেখানে গিয়ে আশ্রয় নিয়েছো, কারণ সেই মুক্ত চিন্তার লোক এবং মানবাধিকারকে তারা সম্মান করে বলেই তুমি ওখানে গেছো এবং তুমি আশ্রয় পেয়েছো। তুমি এখন রাজনৈতিক শেল্টারে আসো, অর্থাৎ শরণার্থী হিসাবে, তাই তো? তা এখন ওই ঘটনার জের ধরে ওই যে শিক্ষককে যে গলা কেটে হত্যা করলো ওইটার জের ধরেই কিন্তু পরবর্তীতে ফরাসি সরকার তদন্ত শুরু করে যে কোন কোন মাদ্রাসায় বা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানে মৌলবাদিতার বা ফ্যানাটিসিজমের চর্চা করা হচ্ছে। তা বেশ কতগুলোকে চিহ্নিত করে কতগুলোকে তো অলরেডি বন্ধ করে দিয়েছে, এবং বেশ কিছু ওখানে যে ইমাম যারা আফ্রিকা বা বিভিন্ন দেশ থেকে ওখানে গিয়ে বা মধ্যপ্রাচ্য থেকে গিয়ে এই ফ্যানাটিসিজম প্রচার করতো তাদেরকে তো বহিষ্কারও করেছে। তা তুমি একবারও কি এই ইমানুয়েল ম্যাক্রোর এগেনস্টে কথা বলছো? তুমি যে বলছো যে এইরকম কাজ করলো ওইরকম কাজ করলো না, বলনি। আর তাজ্জব বিষয় হচ্ছে যদি তুমি প্রত্যেকটা অন্যায় অবিচারের বিপক্ষে যদি রুখে দাঁড়াও, কথা বলো, সেটা খুবই ভালো কথা, কিন্তু তুমি শুধুমাত্র এই যে যারা নাকি তাণ্ডব চালালো তাদের বিরুদ্ধে সরকারের অ্যাকশনের এগেনস্টে তুমি রুখে দাঁড়ালে, কিন্তু এই যে তোমার স্বগোত্রীয়, যেহেতু তুমি এখনও মুসলমান হও নাই, এবং আমি যদি ধরে নেই তুমি নাস্তিক মানবতাবাদী, আমি যদি সেটাও ধরে নেই, তাহলেও তো এই যে বাংলাদেশে হিন্দুদের ওপর এই হুজুররাই কিন্তু হামলে পড়ে। এই যে গত এক বছর আগেই তো ওই যে পূজা মণ্ডপে কোরআন শরীফ রেখে দিয়ে যে কি ভয়ঙ্কর মানে তাণ্ডব গোটা বাংলাদেশে হিন্দুদের উপর চালালো। কই তুমি তো এই হিন্দুদের মানে এরাও তো নিপীড়িত ছিল, অত্যাচারিত হলো, তাই তো? তো এদের উপরে যে নিপীড়ন হলো এটার এগেনস্টে হিন্দুদের পক্ষে তো তুমি একটা কথাও বলো নেই। এছাড়া প্রকৃতপক্ষে ওই শিশু যে কোরআনের পাখি আছে, এই যে মাদ্রাসায় হুজুরা যেভাবে তাদেরকে বলৎকার করে এবং অনেক ক্ষেত্রে তো হত্যাও করে ফেলে, এটা তো রীতিমতো মহামারীর মতো ছড়িয়ে গেছে। এবং এদের আহাজারি আমরা এখন শুনতে পাই, বিভিন্ন সময় কিন্তু তারা সাক্ষাৎকারও দেয় যে হুজুরা তাদেরকে কীভাবে শারীরিকভাবে নির্যাতন করে এবং একই সঙ্গে বলৎকার করে। এই যে ফুলের মতো ছোট্ট ছোট্ট শিশুদেরকে এই যে অত্যাচার নির্যাতনগুলো করে, কই তোমার কাছ থেকে তো শোনা গেল না তাদের প্রতি কোনো সহমর্মিতা। তুমি তো একবারও তো বলতে পারতে যে এই যে হুজুরা এই কর্মকাণ্ডটা করে এটা শুধু অমানবিকই নয়, এটা পাশবিক, মানে এটা বর্বরতা, এবং এর বিরুদ্ধে যে কোনোভাবেই হোক এটা দমন করতে হবে। কই এই ধরনের একটা কথা বললে কত সুন্দর লাগতো। ও এত খোঁজ খবর পাওয়া যায়, এত খবর আসে, এত পুলিশ তাদের ধরে, যখন নির্যাতিত শিশুর পিতামাতা থানায় কেস করে ধরে নিয়ে যায়, তখন মনে করো যে মনে হয় যে বাংলাদেশের সরকার এদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না? আমার তো তাই মনে হয় যে তুমি এটাই মনে করো, নাকি তুমি সুবিধাবাদী নাস্তিক? আমি তো বললাম না সুবিধাবাদী নাস্তিক, কিন্তু আসলে তোমার কথা শুনে মনে হচ্ছে এখানে খুব একটা সূক্ষ্ম না, বেশি স্থূলই একটা ধান্দাবাজিটা কাজ করছে। কারণ তুমি এখন ফ্রান্সে আসো, তো সেখানে শরণার্থী হিসেবে কয় টাকাই বা ভাতা পাও, ঠিক মতো চলে না। তো এখানে তোমার বাইরে থেকে ডোনেশন প্রয়োজন পড়ে, সুতরাং তুমি একটা গোষ্ঠীর মনোরঞ্জনের জন্য এই সমস্ত কথাবার্তা বলে নিশ্চয়ই তাদের কাছ থেকে তুমি একটা বেশ ভালো মনে হয় ডোনেশন পাওয়ার একটা ধান্দায় আসো এবং পেয়ে গেছো, সেটা কিন্তু মনে হচ্ছে। কিন্তু যদি এখন তুমি ওই নির্ধার্মিক নাস্তিক হয়েও থাকো, তাহলেও কিন্তু সমস্যাটা কিন্তু মানে আরও জটিল হয়। কীরকম জানো? তুমি যাদের পক্ষে এখন কথা বলছো না, তুমি কি ভাবছো যদি ওই লোকগুলা কোনো দিন ক্ষমতায় আসে, তোমার মতো ওই যে সিটকে সান নাস্তিক অথবা মুক্তমনা এরা রক্ষা পাবে? জি না। আমরা জানি যে 1979 সালে ওই যে আয়াতুল্লাহ খমেনি যখন ইরানে বিপ্লব করে, তখন ওই যে ইরানের যে রেজা শাহ পাহলেভি ছিল না, সে তো ছিল আমেরিকার একেবারে ডান হাত বা চামচা বা দালাল, তাই তো?
এখন এই দালালদের এগেনস্টে মুসলমানরা তো ছিলই, অর্থাৎ মুসলমানদেরও শত্রু আমেরিকা, আবার ওদিকে নাস্তিক কমিউনিস্টদেরও শত্রু ছিল আমেরিকা, রাইট? এবং এই দুই দলই কিন্তু ওই রেজা শাহ পাহলভীকে কিন্তু ক্ষমতা থেকে সরানোর জন্য চেষ্টা করছিল। এবং ঠিক সেই কারণে ওই যখন আয়াতুল্লাহ খমেনি এই যে বিপ্লবের ডাক দিল, তখন কিন্তু ওই নাস্তিক কমিউনিস্টরাও কিন্তু ওই যে মৌলবাদীদের কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু লড়াই করছিল। মজার বিষয়টা কি জানো, যখন আয়াতুল্লাহ রহিল্লাহ খমেনি ক্ষমতা আসলো, তখন সে কিন্তু একটা একটা করে ওই যে নাস্তিক কমিউনিস্ট যেগুলো আছে না, সেগুলোকে ধরে ধরে ফাঁসিতে ঝুলাইছিল। যদি ইসলামী শাস্তি ফাঁসি না, আসলে হবে কল্লা কেটে ফেলা উচিত ছিল। এখানে একটু ইসলামিক কাজ করলেও যাও খোদ তা তো করছিল, তাই না? তো বাংলাদেশে যদি কোনোদিন তালিবানি শাসন কায়েম হয়, ইসলামী শাসন কায়েম হয়, আর যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যদি আবুল হোসেন অথবা মুমিনুল হক জাতীয় কোনো নাম না রাখো, তাহলে তোমাকে ধরে কিন্তু কল্লা কাটবে, বুঝছো? এবং তুমি এগুলো জানো, তুমি তো বহুত শুরুর লোক, তুমি কিন্তু সব জানো যে ঘটনা কিন্তু এরকমই। কিন্তু তারপরে এই সমস্ত কথা বলছো বেসিক্যালি কোনো অর্থনৈতিক সুবিধা টুবিধা পাওয়ার জন্যে। এবং তোমার এই কথাবার্তা থেকে বাংলাদেশের মৌলবাদী গোষ্ঠী তো যথেষ্ট উল্লসিত, এবং তাদের তো আন্তর্জাতিকভাবে বিভিন্ন লবি গোষ্ঠী আছে, প্রচুর অর্থও আছে। তো সেখান থেকে নিশ্চয়ই তুমি অর্থকড়ি পাচ্ছ। কিন্তু তুমি নিজেকে যতই চালাক আর বুদ্ধিমান মনে করো, দেশের বাকি লোকগুলোকে এত বোকা ভাবার কোনো কারণ নাই। তুমি যদি সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে ভালোবাসো, বাংলাদেশকে ভালোবাসো, এবং যদি তোমার কাছে মনে হয় তুমি বাংলাদেশের একজন মানুষ, এখানে জন্মগ্রহণ করছিলে, তাহলে তোমাকে সেইভাবে কথা বলা উচিত। তুমি যদি প্রচণ্ড মানবতাবাদী হও, তোমাকে স্যালুট। কিন্তু সেই মানবতাবাদীটা তুমি শুধুমাত্র কোনো একটা বিশেষ গোষ্ঠীর জন্যেই খালি দেখাবা, এটা তো আসলে প্রচণ্ড রকম একটা কি ভণ্ডামি, ধান্দাবাজি, প্রতারণামূলক আচরণ, তাই না? দুঃখের বিষয় হলো, তোমার জন্য দুঃখের বিষয় সেটা হলো যে তোমার এই চরিত্রটা ধরে ফেলছে। তুমি যে মোটেও যে মুসলমানদের জন্যে তোমার এই কান্নাকাটি, তা কিন্তু এখন অধিকাংশ মানুষ আর বিশ্বাস করে না। এবং আমার ধারণা মনে হয় যে মৌলবাদীদের পক্ষ থেকে খুব একটা বেশি সাহায্য সহযোগিতা এখন তোমার কাছে যাচ্ছেও না, যে কারণে সাম্প্রতিককালে তোমার বক্তব্য শুনলে মনে হয় তুমি খুব ডেসপারেট। কারণ একটা জিনিস আমি খেয়াল করেছি, তোমার বক্তব্যে শুধুমাত্র ভারত বিরোধিতা মারাত্মক। আমি একটা জিনিস বুঝলাম না, ভারত একটা বিশাল দেশ, তাই না? বাংলাদেশের চারপাশেই ভারত, সেখানে প্রচণ্ড রকম ভারত বিরোধিতা করা তো বাংলাদেশের সর্বনাশ ডেকে আনা, তাই না? বাংলাদেশের সর্বনাশ ডেকে আনা না, কারণ যে কোনোভাবেই হোক ভারত একটা বিশাল দেশ, বিশাল তার অর্থনৈতিক সামরিক শক্তি, গোটা পৃথিবীতেও তার যথেষ্ট প্রভাব বলয় বিস্তৃত, তাই না? সেখানে বাংলাদেশের মতো একটা চুনোপুটির মতো দেশ যদি সারাক্ষণ ভারতের এগেনস্টে যদি কথা বলে, বা বাংলাদেশের কিছু লোকজন যদি ভারতের এগেনস্টে সারাক্ষণ কথা বলে, তাহলে সত্যকার অর্থে তখন তো আজকে যেমন ওই যে ইউক্রেনের যে পরিস্থিতি দেখছো, ইউক্রেনের যে পরিস্থিতি, তো 2 দিন পরে বাংলাদেশেরও যে সেই পরিস্থিতি হবে না, তার কি কোনো গ্যারান্টি দেওয়া যায়? তো আমরা অবশ্যই ভারতের বিরুদ্ধে ঘৃণাসূচক বাণী কেন ছড়াতে যাব? তাদের সাথে কৌশলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করব, যাতে করে তারা আমাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র পাকাতে না পারে, বা কোনো ধান্দাবাজি করতে না পারে, বা ক্ষতি করার কোনো সুযোগ না পায়। আমাদের তো আন্তর্জাতিক প্রেক্ষাপটের ভিত্তিতে আমাদের চিন্তাভাবনা করতে হবে, তাই না? আমরা যদি অবিমৃষ্যকারিতার মতো ভবিষ্যৎ চিন্তা না করে, আকপিঠ চিন্তা না করে যদি সারাক্ষণ ভারতের এগেনস্টে কথা বলি বা তাদের বিরুদ্ধে বিরোধিতা করি, তাহলে এই ভারত কিন্তু ওই যে সামরিকভাবে না, অন্যান্য নানাভাবেই কিন্তু বাংলাদেশকে ভালোই সাইজ করে দিতে পারে, এতে তো কোনো সন্দেহ নেই, তাই না? তাহলে খামাকা কেন ঝামেলা আমাদের ঘাড়ের উপরে আনবো? একটা গ্রামে যখন একটা বিশাল মোড়ল থাকে, তাই না, তো সেখানে ওই মোড়লের এগেনস্টে একজন সাধারণ পাবলিক যদি সারাক্ষণ মোড়লের বিরুদ্ধে ওই গালাগালি, গিবত টিবত এইগুলো করতে থাকে বা ষড়যন্ত্র করতে থাকে, তাহলে মোড়ল কি ছেড়ে দিবে নাকি? বিশ্বের পরিস্থিতি তো এরকম। আমরা জানি যে আন্তর্জাতিকভাবে বা হয়তো বা জাতিসংঘের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা দেশের সমান অধিকার, এটা তো তাত্ত্বিক কথা, বাস্তব কথা তো সেটা না। বাস্তব কথা কি সেটা নাকি? বাস্তবে যে দেশ যত শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিকভাবে,
তারা মাতব্বারি করে যায়। এখন আমরা জেনে শুনে কেন তাদের ফান্দে পা দিয়ে বা তাদের সাথে গ্যাঞ্জাম বাঁধিয়ে নিজের বিপদ ডেকে আনবো? পৃথিবীতে এখন আমরা সভ্যতার বিবর্তনের মধ্য দিয়েই যাচ্ছি, তাই না? আসলে সত্যিকার অর্থে যদিও সব দেশ সার্বভৌম স্বাধীন এবং প্রত্যেকটা দেশের সমান অধিকার, এটা হলো তাত্ত্বিক কথাবার্তা, কিন্তু আমরা তো আসলে পৃথিবীর মানুষ অত সভ্য হই নেই এখনও। ওই যে যাদের শক্তি ক্ষমতা বেশি তারা কিন্তু এখনও যা ইচ্ছেগুলি করে যেতে পারে। যেমন আমেরিকা, সে যেমন ইচ্ছা খুশি করে ওই যে ইরাকে ঝাঁপিয়ে পড়ছিল, আফগানিস্তানে ঝাঁপিয়ে পড়ছিল, লিবিয়ায় ঝাঁপিয়ে পড়ছিল, তার আগে ওই যে ভিয়েতনামে ঝাঁপিয়ে পড়ছিল, কি পড়ে নাই? এখনও নানা রকম সুযোগ ধান্দায় থাকে কোথায় ঝাঁপিয়ে পড়বে। আর বর্তমানে যে রাশিয়া যেমন যে ইউক্রেনে ঝাঁপিয়ে পড়ছে, তাই না? তো খেয়াল করে দেখছো যে রাশিয়াকে কিন্তু ওই ঘাটাতে নেটো যাচ্ছে না, ডিরেক্টলি তো যাচ্ছেই না, প্রশ্নই ওঠে না, কারণ ঘাটাতে গেলে তারাই মানে সব শুধুই ধ্বংস হয়ে যাবে। একটু কমন সেন্স তো তাদের আছে। তো অনেক শক্তি আর রাশিয়ার থেকে এই ন্যাটো এবং আমেরিকার, তারপরে কিন্তু ধৈর্য ধরে আছে, অত বেশি ঘাটাতে যাচ্ছে না। তো অবশ্যই বাংলাদেশ একটা ছোটো দেশ, অবশ্যই আমরা ভারতকে আমরা প্রভু হিসেবে মানব না, কিন্তু তাই বলে তাদেরকে সারাক্ষণ গালিগালাজ করে তাদের বিরুদ্ধে সারাক্ষণ গীবত করে, যেটা নাকি তুমি সারাক্ষণ করো, এটা তো তুমি বেসিক্যালি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো এবং বাংলাদেশ যাতে ধ্বংস হয়ে যাক তোমার ধ্যান ধারণা অনেকটা সেটাই। এবং বেসিক্যালি বাংলাদেশের মুসলমানদেরও বোঝা উচিত এই লোকটা যে আপনাদের বন্ধু না, বরং আপনাদেরকে বিপদের মুখে ঠেলে দিতে চায়, এটা কিন্তু আপনাদের বোঝা উচিত। কারণ এই লোক সারাক্ষণ কি করে? গ্যাঞ্জাম লাগানোর ধান্দা করে, সাম্প্রদায়িক গ্যাঞ্জাম লাগানোর ধান্দা করে, বুঝছেন? এবং সেটা তো অবশ্যই আখেরে বাংলাদেশের মানুষের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না, তাই না? আমাদের তো বৈশ্বিক পরিবেশ পরিস্থিতি অনুযায়ী বুঝে শুনে চলতে হবে। তো যাই হোক, এই পিনাকি ভট্টাচার্য দিদিকে যতই চালাক আর বুদ্ধিমান মনে করুক আর বাকিদেরকে যতই বোকা মনে করুক, বাকিরা তো আসলে অত বোকা না। এবং আমি এখন কেন জানি আমার মনে হয় যে প্রথম দিকে যতটা হয়তো মুমিন মুসলমানের মধ্যে সে ভালো একটা পরিস্থিতি তৈরি করছিল, সমর্থন, দিন দিন তার পরিস্থিতি ওই নিচের দিকেই যাবে। তার উত্থান যতটা হয়েছিল ওই পর্যন্তই। এবং তার উদ্দেশ্য যে বেসিক্যালি খারাপ এবং জাস্ট পার্সোনাল কিছু গেইন, অর্থাৎ কিছু ফায়দা লোটা, আমার ধারণা বাংলাদেশের মানুষ মাত্রই এখন সেটা অধিকাংশ ক্ষেত্রেই জানে। হয়তো অল্প কিছু ফ্যানাটিক টাইপের লোক হয়তো বুঝে না, কিন্তু তারপরও আমার মনে হয় যে খুব তাড়াতাড়ি বুঝে যাওয়ার কথা। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।